আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করার দিন। সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে, সেই ছোটবেলা পড়েছিলাম সহজ পাঠে। বাস্তবে দেখা যাচ্ছে সেই মঙ্গলবারই সমস্ত জুনিয়র ডাক্তাররা দঙ্গল বেঁধে একেবারে স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে নেমে পড়েছেন। যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখনও স্বাস্থ্য ভবনের সামনে যেখানে তাদের পুলিশ আটকে দিয়েছে সেখানে একেবারে ত্রিপল বিছিয়ে তারা বসে রয়েছেন। যতক্ষণ না তাদের দাবি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা সেখানেই থাকবেন, প্রয়োজনে রাত পর্যন্ত তারা জাগতে পারেন। এমনকি তারা যখন এই আন্দোলন করছেন সঙ্গে তাদের প্রতীকী চোখ এবং প্রতীকী মস্তিষ্ক এই নিয়ে এখনো পর্যন্ত রাস্তাতেই বসে রয়েছেন তারা। স্বাস্থ্যকর্তাদের পদত্যাগের দাবিতে মাটি কামড়ে পড়ে রয়েছেন। এর পাশাপাশি অবশ্যই নজরে থাকবে সন্দীপ ঘোষকে ঘিরে আজও ব্যাপক উত্তেজনা আদালত চত্বরে। কারুর হাতে চটি তো কারুর মুখে চোর স্লোগান। সামাল দিতে নামাতে হলো কেন্দ্রীয় বাহিনী। এবং এই আলোচনাতেই ফরেন্সিক রিপোর্টের একটা নোট আপনাদের দেখাবো, ফরেন্সিক এক্সপার্টের একটা নোট যেখানে একাধিক অসঙ্গতি এই ফরেন্সিক এক্সপার্টের নোট একেবারে দিনের আলোর মতন সামনে এনে দিয়েছে। কিন্তু শুরুতে আজকের গুরুত্বপূর্ণ বিষয়, বিকেলের পর ময়না তদন্তে আপত্তি, তাও কেন তাড়াহুড়ো? ফরেন্সিক বিশেষজ্ঞের নোটে চাঞ্চল্য। এই নোট একেবারে 9 তারিখ যেদিন ফরেন্সিক এক্সপার্টদের যে টিম তৈরি করা হয়েছিল তারা যখন পিএম অর্থাৎ পোস্টমর্টেম করে সেদিনই নোটটা লেখা হয়। কিন্তু এই তাড়াহুড়োটা কেন করা হলো যখন আলোচনায় আসবো সেই প্রশ্ন অবশ্যই সঙ্গত কারণে উঠবে। স্বাস্থ্যকর্তাদের পদত্যাগ দাবি, ঘুঘুর বাসা ভাঙতে স্বাস্থ্য ভবন সাফাই অভিযান। জুনিয়র ডাক্তারদের গতকালই তারা ডাক দিয়েছিলেন যে স্বাস্থ্য ভবন একেবারে ঘুঘুর বাসা, দুর্নীতির আস্তাকুঁড়ে পরিণত হয়েছে, সেখানে সাফাই অভিযান এবং স্বাস্থ্যকর্তাদের ইস্তফার দাবিতে সরব তারা। শিরদাঁড়ার পর প্রতীকী মগজাস্ত্র, ঝাড়ু হাতে স্বাস্থ্য ভবন অভিযান, সেই সঙ্গে প্রতীকী চোখ পর্যন্ত নিয়ে এসেছেন। একেবারে চোখ মেলে তাকাতে বলছেন এবং একই সঙ্গে এই যে প্রতীকী ব্রেন নিয়ে এসেছেন, ব্রেন আবর্জনার আস্তাকুঁড় হয়ে দাঁড়িয়েছে। এই আবর্জনা মুক্ত করার ডাকই জুনিয়র ডাক্তাররা দিচ্ছেন। আরজি করে দুর্নীতিতে ধৃত সন্দীপ সহ 4 জনকে হেফাজতেই চাইল না সিবিআই। এই সিবিআই 8 দিনের হেফাজতে পেয়েছিল, তারপর যখন আজকে আলিপুরের স্পেশাল কোর্টে পেশ করা হয় তাৎপর্যপূর্ণভাবে তাদের হেফাজতেই চাইল না সিবিআই। চরের পর এবার জুতো, কোর্টের ভেতরে বাইরে সন্দীপকে ঘিরে বিক্ষোভ, চোর স্লোগান। সেদিনও চোর স্লোগান উঠেছিল এবং সেদিন রীতিমতন পেছন থেকে চাটি মারা হয়েছিল সন্দীপ ঘোষকে। আজকে তাকে উদ্দেশ্য করে চটি এবং জুতো ছোড়া হলো। নিঃসন্দেহে এই বিষয়গুলো আলোচনার মধ্যে আসবে, কিন্তু শুরুতে আপনাদের একেবারে সেইখানে নিয়ে যাব, স্বাস্থ্য ভবনের সামনে, যেখানে এখনো পর্যন্ত বসে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। স্পষ্ট তাদের দাবি যে স্বাস্থ্যকর্তাদের পদত্যাগ করতে হবে। 2 প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন সন্দীপ সরকার এবং পুরুষোত্তম নারায়ণ পণ্ডিত। বিকেল 5টা সন্দীপ পেরিয়ে গিয়েছে এবং যদি ঘড়ির কাঁটা অনুযায়ী ধরা যায় 2 ঘন্টারও বেশি সময় ধরে এখনো পর্যন্ত তারা রাস্তায় বসে রয়েছেন। এইটা আমাদের জানাও, স্বাস্থ্য ভবন থেকে কোনো কমিউনিকেশন হয়েছে কিনা, কতক্ষণ তারা এইভাবে তারা একেবারে রাস্তা আঁকড়ে মাটি কামড়ে তারা পড়ে থাকবেন? দেখো, 5টা ডেডলাইন পেরিয়ে গিয়েছে, 1 ঘন্টা অতিবাহিত, এখনো পর্যন্ত না স্বাস্থ্য দপ্তরের তরফে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে, না স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলার ক্ষেত্রে খুব একটা আগ্রহী আমরা দেখতে পাচ্ছি না আন্দোলনকারীদের। আপনারা কি আদৌ আগ্রহী স্বাস্থ্য দপ্তরের সাথে কথা বলতে? দেখুন, আমরা কালকে যখন স্বাস্থ্য ভবন অভিযানের কথা বলেছিলাম তখন প্রথম থেকেই স্পষ্ট বলেছিলাম যে আমাদের যে স্পেসিফিক 5টা দাবি এবং তার সাথে ডিএমএ ডিএইচএস এর যে ব্যাপারটা, হেলথ সেক্রেটারি যে ব্যাপারটা যোগ হয়েছে সেটা নিয়ে আমরা এসেছি, পদত্যাগের ব্যাপারে আমরা এখানে এসেছি। কিন্তু এখানে আসার পর থেকে আমরা যখন পুলিশ কমিশনারের কাছে গিয়েছিলাম তখন তার পদত্যাগের দাবি জানিয়ে আমরা তার হাতেই একটা ডেপুটেশন ধরিয়েছিলাম। কিন্তু আমরা দেখলাম সে তারপরে এতদিন হয়ে যাওয়ার পরেও তিনি আর কোনো পদত্যাগের কোনো জিনিস হলো না। তো আজকে সেই রকমভাবে মানে ডিএমির কাছে নিজে গিয়ে আমরা আবার ডিএমির পদত্যাগ পত্র ধরাচ্ছি বা আবেদন করছি, এই জায়গাটা আমাদের মনে হচ্ছে অর্থহীন। আমরা চাই, আমরা কালকে থেকে বারবার বলে যাচ্ছি যে আমরা চাই যে আজকে বিকেল 5টার মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সদর্থক একটা আশ্বাস, একটা কোনো সদিচ্ছা দেখা যাক। কিন্তু সেই সদিচ্ছা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখনো কিন্তু আমাদের এখনো ফর্মালি কোনো রকমভাবে কোনো যোগাযোগ করা হয়নি। রাজ্য সরকার যদি কথা বলতে চায়, কথা বলতে কি আপনারা আর আগ্রহী, নাকি এর পরের স্ট্যান্ড পয়েন্টটা রাস্তাতেই আন্দোলন? না, আমরা কথা যদি বলতে চাই তাহলে আমরা কথা বলতে রাজি, সেটা যেমন ঠিক, কিন্তু আমাদের যে সুনির্দিষ্ট দাবি দেওয়া আছে সেই প্রসঙ্গে আমাদের সুনির্দিষ্ট বক্তব্য আছে। তাহলে সেই দাবি দেওয়া যদি আমাদের মেনে নেওয়া হয় তাহলে আমাদের মানে কথা যদি কেউ বলতে চায় তাহলে আমরা কথা বলতে রাজি, কিন্তু আমাদের যে সুনির্দিষ্ট দাবি দেওয়া আছে সেটাকে মাথায় রেখেই আলোচনা হওয়া উচিত। না হলে আমাদের অবস্থান বিক্ষোভ যেমন চলছে সেটা আমাদের চলবে। কতদিন? যদি আলোচনা 5 মিনিটে যদি শুরু হয় তাহলে 5 মিনিটেই হতে পারে। যদি আলোচনা শুরু করতে 20 দিন নেয় তাহলে 20 দিন হতে পারে।
এটা তো ডিপেন্ড করছে রাজ্য প্রশাসক তার সদর্থক ভূমিকা আমাদের আন্দোলনকারীদের প্রতি কী রাখতে চাইছে। যদি তারা এক্ষুনি রাখতে চায় তাহলে এক্ষুনি হতে পারে, যদি মনে করে যে না করবে না তাহলে হবে। ফলে প্রশ্ন হচ্ছে একেবারে গোটা বিষয়টা স্নায়ুর লড়াইয়ের দিকে চলে যাচ্ছে। পুরুষোত্তম নারায়ণ পণ্ডিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমি দেখতে পাচ্ছি তোমার পেছনে এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তাররা বসে রয়েছে রাস্তায়। দেখাও ছবিটা পুরুষোত্তম। কোনো কারণে যান্ত্রিক ত্রুটির কারণে পুরুষোত্তমের কথা আমাদের পর্যন্ত এসে পৌঁছচ্ছে না, কিন্তু এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যায় জুনিয়র ডাক্তার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে ডাক দেওয়া হয়েছিল এবং এই মুহূর্তে তারা এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবনের সামনে বসে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি জুনিয়র ডাক্তাররা নিজেদের দাবিতে অনড়, তারা এখানে অবস্থান করছেন স্বাস্থ্য ভবনের সামনে। তাদের যেটা বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে এভাবেই এই গণ অবস্থান চালিয়ে যাবেন। তাদের খুব স্পষ্ট বক্তব্য। এর আগে আমরা লালবাজার অভিযানের সময় যেরকম দেখেছিলাম যে তারা একটি প্রতীকী শিরদাঁড়া নিয়ে হাজির হয়েছিলেন লালবাজারে বিনীত গোয়েলকে দিয়ে তার পদত্যাগ দাবি করবেন বলে। আজকে এই জুনিয়র ডাক্তাররা যখন স্বাস্থ্য ভবনে এসেছেন তখনও তারা প্রতীকী প্রতিবাদও কিন্তু চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই আমরা যে ছবি দেখেছি তাদের কারোর হাতে রয়েছে একটি প্রতীকী চোখ, কারোর হাতে রয়েছে প্রতীকী পায়ের হাড়, কারো হাতে রয়েছে মগজ, কারো হাতে রয়েছে ঝাঁটা। তারা এই সমস্ত প্রতীকের মাধ্যমেই নিজেদের প্রতিবাদ ধ্বনিত করছেন। এখানে চোখ নিয়ে যারা এসেছেন তারা বলতে চাইছেন যে আজ প্রশাসন এবং আইন ব্যবস্থা তাদের সামনে যেন দৃষ্টি থেকেও দৃষ্টিহীন। সমস্ত কিছু দিনের আলোর মতন পরিষ্কার হওয়া সত্ত্বেও, সমস্ত কিছু পরিষ্কার থাকা সত্ত্বেও তারা প্রশাসন যেন কিছুই দেখেও দেখতে চাইছে না, সেই অভিযোগ তারা করছেন। চৈতি ঘোষাল এবং সুদীপ্তা চক্রবর্তীকে আমি দেখতে পাচ্ছি আমার সামনে, কথা বলবো তাদের। চৈতিদি এরকম মানে এর আগে যত মিছিল কলকাতায় হয়েছে সমস্ত জায়গাতেই তোমাদেরকে দেখা দিচ্ছে, এরকমভাবে আজকেও জুনিয়র ডাক্তারদের এই প্রতিবাদ মিছিলে এই অবস্থানে স্বাস্থ্য ভবনের সামনে তোমরা হাজির। কি বলতে চাইবে আজকে তাদের দাবি এবং এই আজকে আমরা যেটা দেখছিলাম যে তাদের এই দাবি, যে দাবিগুলো নিয়ে তারা এখানে এসেছেন, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য দপ্তরের কর্তাদের পদত্যাগের দাবি, বিনীত গোয়েলের পদত্যাগের দাবি, তৎসহ নিজেদের সুরক্ষায় নিঃসন্দিগ্ধ করে তারপরে কাজে ফেরার দাবি, সেটা নিয়ে কি বলতে চাইবে? না মানে একেবারে বিনীত গোয়েলের পদত্যাগের দাবি এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি। তার কারণ হচ্ছে এবং স্বাস্থ্য ভবনটা পরিষ্কার করা এটা উদ্দেশ্য। তার কারণ হচ্ছে আজকে যদি স্বাস্থ্য ভবন পরিষ্কার হতো তাহলে জাস্টিস ফর আরজিকর হতো না। পরিষ্কার নয় বলেই জাস্টিস ফর আরজিকর হয়েছে। আমরা ন্যূনতম জাস্টিস চাইছি। আমরা চাইছি যে জাস্টিস হোক, একটা সুরক্ষিত একটা মেয়েদের কাজ করার জায়গা হোক। আজকে জুনিয়র ডাক্তারদের নিয়ে যে ধরনের কথা হচ্ছে, এতগুলো হাসপাতাল, তার মধ্যে কতগুলো হাসপাতালে জুনিয়র ডক্টরসরা আছে। কলেজ, মেডিকেল কলেজেস না থাকলে তো জুনিয়র ডাক্তার নেই। তাহলে এই জুনিয়র ডাক্তারদের ওপরে পুরো স্বাস্থ্যর কাঠামোটা দাঁড়িয়ে আছে। একেবারেই চৈতিদি যে কথাটা বলছে সেই কথা রেজ ধরেই আমি সুদীপ্ত চক্রবর্তীর কাছে আসবো। সুদীপ্তাদি, আজকে আমরা যেটা দেখতে পেয়েছি এখানে জুনিয়র ডাক্তারেরা একটা প্রতীকী মগজ তারা হাতে করে নিয়ে এসেছেন। তারা বলছেন যে স্বাস্থ্য দপ্তরের মগজে অনেক আবর্জনা জমে গিয়েছে, সেই আবর্জনা পরিষ্কার করা দরকার, তার অপারেশন করা দরকার। কি বলবেন? ডাক্তার তো ডাক্তারি পড়াশোনা করেছে, তো প্রচুর বুদ্ধি ওদের থেকে শিখছি আমরা কেমন করে প্রতিবাদ করতে হয়। সেই প্রতিবাদে ঝাঁজ আছে, সেই প্রতিবাদে উইট আছে, মজা আছে, সেই প্রতিবাদে তীক্ষ্ণ শাসানি আছে। শাসানি বলবো না, তার মধ্যে একটা মানে অদম্য জেদ আছে। আমার দারুণ লাগছে দ্য ওয়ে দে হ্যাভ বিন ডিলিং উইথ ইট, দারুণ লাগছে। এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তাররা নিজেদের যে দাবিগুলো নিয়ে এখানে গণ অবস্থানে বসে রয়েছেন তাদের সেই দাবি এখনো পূরণ হয়নি। যেমনটা আমরা লালবাজারের ক্ষেত্রে দেখেছিলাম তাদের দীর্ঘ অবস্থান, ঠিক তারই পুনরাবৃত্তি ঘটছে আজ স্বাস্থ্য ভবনের বাইরে। কি বলবেন? স্বাস্থ্য ভবনের কর্তারা তো সব নীলবাতির গাড়িতে বেরিয়ে গেলেন, একটু আগে দেখলাম। এখন এরা তো এসেছিল কথা বলতে এবং
এবং এরা তো আপনি শুনলেই নারাবাজি শুনলেই বা স্লোগান শুনলেই বুঝতে পারবেন ওরা বলছে আরজি করের মাথা ধরো, এবং এই কথাটা ওরা কিন্তু শুরুর দিন থেকে বলে আসছে যে এটা শুধুই একটা ধর্ষণ খুনের ঘটনা নয়, এর মধ্যে অনেক বড় কনস্পিরেসি আছে, অনেক বড় ষড়যন্ত্র আছে, মাথাটাকে ধরা হোক। সেই মাথা কিছুতেই ধরা যাচ্ছে না। তো আমার ধারণা যতদিন না ওদের ওই মাথাটা ওরা জানে, ওরা বলছে না, যতদিন না ওই মাথাটা ধরা যাবে ওরা এখানেই থাকবে বা এই প্রতিবাদেই থাকবে। একেবারে এই মানে কোনো রাজনৈতিক ব্যানার ছাড়া যে আন্দোলনের এত বড় এত ব্যাপ্তি এবং এইভাবে জোরালো আন্দোলন করা যেতে পারে, নিঃসন্দেহে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন সেটা প্রতিদিন বুঝিয়ে দিচ্ছে। আমি ডক্টর তথাগত দাসের কাছে শুরুতেই আসতে যাবো। ডক্টর দাস, আমি দেখছিলাম গতকালকের আগে পর্যন্ত 5 দফা দাবি ছিল আপনাদের। 1 হচ্ছে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে, 2 হচ্ছে সিপিকে বরখাস্ত বা ইস্তফা দিতে হবে, 3 হচ্ছে এই ধর্ষণ খুনের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি, 4 হচ্ছে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে হাসপাতালের, এবং 5 হচ্ছে ভয়ের পরিবেশকে দূর করতে হবে। বলছে এর মধ্যে কোথাও স্বাস্থ্যকর্তাদের পদত্যাগের দাবিটা গতকাল পর্যন্ত ছিল না। কেন আপনাদের মনে হলো যে এই 6ষ্ঠ দাবি হিসাবে এইটা সংযোজিত আপনারা করলেন? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যখন স্বাস্থ্যকর্তারা বলছেন উই আর ওপেন টু অল টাইপস অফ ডিসকাশন, তারপরেও আপনাদের রাস্তায় এই সন্ধ্যেতেও কেন বসে থাকতে হচ্ছে? দেখুন, প্রথম একটা কথা বলি, সেটা হচ্ছে যে 1 নম্বর দাবিটা কিন্তু বিচারের দাবি এবং সেটা ফাস্ট ট্র্যাকিং অফ দ্য ইনভেস্টিগেশন। আমরা কিন্তু এই দাবি থেকে সরিনি। আন্দোলনের শুরুর দিন থেকে 9ই আগস্ট থেকে আজ অবধি আমরা কিন্তু 1 মাসের ওপর সময় ধরে ইমিডিয়েট যে কালপ্রিটদের অ্যারেস্ট করতে হবে এবং অভয়ার বিচার চাই এই ঘটনার, এটা কিন্তু আমাদের 1 নম্বর দাবি। এই দাবি থেকে আমরা সরিনি। কিন্তু তারপরে আমরা দেখেছি 9ই আগস্টের পর থেকে একের পর এক ঘটনা সামনে এসছে আমাদের। আপনি জিজ্ঞাসা করলেন যে কেন ডিএমই স্যারের ডিএইচএস স্যারের আমরা ইস্তফা চাইছি, তার 1 নম্বর কারণ হচ্ছে আমাদের কাছে নোটিশটা এসছে যে সেমিনার রুমটা যে ভাঙা হলো, যেটা ক্লোজ ভিসিনিটি টু দ্য ক্রাইম সিন, সেখানে ডিএমই স্যার এবং ডিজি স্যারের সই আছে। এবং তার থেকেও ডেঞ্জারাস যেটা, এত বড় একটা ঘটনা ঘটলো, সেখানে প্রমাণ লোপাটের ব্যবস্থা মানে দ্বারা প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে প্রমাণ লোপাটের ব্যবস্থা করা হলো। তারপরে আমরা দেখলাম কি যে না, যখন এতগুলো মানুষ, ডাক্তার ছেড়ে দিন, ডাক্তাররা তো আছেই, এবং এটা এখন শুধু ডাক্তার নয়, আমরা সাধারণ মানুষকেও আহ্বান জানিয়েছি। এবং আজকে যে স্বাস্থ্য ভবন সাফাই অভিযান, আপনি ওখানে গিয়ে দেখতে পারেন, ডাক্তাররা যেমন আছে এমন অনেক মানুষ আছেন যারা আমরা আউটডোরে ওয়ার্ডে দেখেছি, আমার সাথেই দেখা হয়েছে এমন মানুষের যারা আমাদের পেশেন্ট ছিলেন এক সময়, সেই মানুষরাও কিন্তু বসে আছেন। শুধুমাত্র ডাক্তাররা বসে আছেন এটা কিন্তু নয়। আমরা খুব পরিষ্কার করে বলছি, এই কয়েকদিন ধরে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সাগর দত্ত মেডিকেল কলেজ, একাধিক মেডিকেল কলেজে এই থ্রেট কালচারের দিক থেকে যে অভিযোগগুলো উঠে এসছে, যে বারবার করে অধ্যাপকদের চাপ দেওয়া হতো যে নাম্বার বাড়িয়ে দিতে হবে, যারা ফেল করেছে তাদেরকে পাশ করিয়ে দিতে হবে। এত অভিযোগ উঠে আসার পর লাইভ ক্যামেরায় যখন মানে অধ্যক্ষরা, ডিন স্যারেরা অভিযোগ করছেন, তারপরেও কিন্তু স্বাস্থ্যভবন কোনো ব্যবস্থা নেয়নি। ফলে এই যে ঘটনাটা ঘটলো, এত বড় নারকীয় ঘটনা, আমরা বলছি এটা সিভিয়ারেস্ট ফর্ম অফ ভায়োলেন্স ডাক্তারের সঙ্গে যে ঘটেছে, এটা আপনি রাজ্য বা দেশের কোনো ইতিহাস এরকম পাবেন না যে অন ডিউটি ডাক্তারের সঙ্গে এত বড় নারকীয় ঘটনা ঘটেছে। সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য যে ব্যবস্থা করা হলো, আমরা তারপরে দেখেছি যে ডিএমই ডিএইচএস স্যারের সই করা অর্ডার, যে ওই ক্লোজ ভিসিনিটি টু দ্য ক্রাইম সিন যে রুমটা, সেই রুমটা ভাঙা হবে। তারপরে আমরা বিশ্বাস করেছি যে তারা কিন্তু আর পদে থাকার কোনো মানে অর্থ নেই, তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। একেবারে আমি এইখানে বলছি যে প্রবল চাপ কি তৈরি হচ্ছে, সেই কারণে কিছু পদক্ষেপ দেখা যাচ্ছে, এটা কি প্রবল চাপের কারণে হচ্ছে? আমি এইখানে একবার দর্শকদের দেখাতে চাইবো অভিজ্ঞদের, যে অভিজ্ঞদের একেবারে থ্রেট কালচারের সঙ্গে অভিযোগ এবং নাম জড়িয়েছিল সেমিনার রুম বিতর্কের, সেই অভিজ্ঞদের আরও বিপাকে পড়েছেন। সাসপেনশনের পর এবার এসএসকেএমে অভিজ্ঞদের কাজে লাগাম টানা হচ্ছে। কোনো ক্লিনিক্যাল সার্ভিসে যুক্ত থাকতে পারবেন না অভিজ্ঞদের, এমনকি আউটডোর, ইনডোর, স্পেশাল ক্লিনিক, ওটিতে পর্যন্ত রাখা যাবে না। ঠিক কি সিদ্ধান্ত হয়েছে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আরো বিস্তারিত বলতে পারবেন। ঝিলম। হ্যাঁ, যেটা জানানো হচ্ছে এসএসকেএম হাসপাতালের তরফ থেকে ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার অভিজিৎ হাজরা, তিনি চিঠি লিখেছেন বিভাগীয় প্রধান সার্জারি অভিমন্যু বাসু, প্রফেসরকে লিখেছেন, লিখে চিঠিতে তাকে জানিয়েছেন যেহেতু অভিজ্ঞকে সাসপেন্ড করা হয়েছে, তাকে কোনোভাবে হাসপাতালের কোনো আউটডোর, ইনডোর, স্পেশাল ক্লিনিক, এমার্জেন্সি, ওটিতে তিনি যেন যুক্ত না থাকেন। কলেজের কোনো একাডেমিক অ্যাক্টিভিটি, সেটা ক্লাস হতে পারে, ওয়ার্ড রাউন্ড হতে পারে, সেমিনার হতে পারে, জার্নাল ক্লাব হতে পারে, এসবে যেন সে যুক্ত না থাকে। একই সঙ্গে যে হস্টেল সুপার আছে তাকেও সতর্ক করা হয়েছে যে অভিজ্ঞকে এখন অব্দি হস্টেলের কোনো রুম দেওয়া হয়নি, নতুন করে যেন কোনো রুম অ্যালট না করা হয়, এই ব্যাপারে সতর্ক করা হয়েছে।
ধন্যবাদ ঝিলম তোমাকে। আমি ডক্টর দাস কিছুক্ষণ আগে বলছিলেন যে গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, এখন একটা তাড়াহুড়ো করার এবং অত্যন্ত হারিডনেস একটা অভিযোগ সামনে আসছে। ধামাচাপা দেওয়ার সঙ্গে এই তাড়াহুড়োর কি কোথাও কোনো যোগসূত্র রয়েছে? আরজিকর কাণ্ডে এবার চিকিৎসক সুশান্ত রায়কে সাসপেন্ড করলো আইএমএ বেঙ্গল। আইএমএ জলপাইগুড়ি শাখার সম্পাদক সুশান্ত রায়, তাকে সাসপেন্ড করা হলো। আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। এই সুশান্তর প্রশ্রয়ে ধৃত সন্দীপ ঘোষের বারবারন্ত হয়েছিল বলে অভিযোগ। পুরো বিষয়টা আরো বিস্তারিতভাবে সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি বলবেন। সন্দীপ, দেখো, সুশান্ত রায় উনি জলপাইগুড়ি আইএমএর জলপাইগুড়ি শাখার সেক্রেটারি ছিলেন। তাকে বহিষ্কার করা হলো আইএমএ থেকে। আইএমএ সদস্যপদ তার বাতিল করা হলো। আর সেরকমটাই আইএমএ রাজ্য শাখার তরফ থেকে একটি সাসপেনশন লেটার তৈরি করা হয়েছে, সেটা তার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তাতে যে বিষয়গুলো সামনে আনা হয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে যে তিনি সিবিআই এর স্ক্যানারে রয়েছেন, তদন্ত প্রক্রিয়ার স্ক্যানারে তিনি রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। এবং এই ঘটনার পর থেকে, এই আরজিকর কাণ্ডের পর থেকে কোনো প্রতিবাদ আন্দোলন মিছিল কোথাও তাকে কোনোভাবে অংশগ্রহণ করতে দেখা যায়নি। এই ইস্যুতে তিনি আগাগোড়া আড়াল করে গিয়েছেন এক পক্ষকে, এমনটাই মনে করছে আইএমএ, এবং সেই কারণে তাকে সাসপেন্ড করা হলো, তার আইএমএর সদস্যপদ বাতিল করা হলো। সেরকমটাই আইএমএ রাজ্য শাখার তরফ থেকে সাসপেনশনের চিঠিতে মাধ্যমে জানানো হয়েছে এবং এই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে সুশান্ত রায়কেও। কে এই সুশান্ত রায়? এই সুশান্ত রায় হচ্ছে তথাকথিত যে উত্তরবঙ্গ লবির কথা সামনে আসে, যাদের প্রভাব সর্বোচ্চ রাজ্যের স্বাস্থ্য মহলে বলে মনে করা হয়, এবং যে সুশান্ত রায় আগাগোড়া সন্দীপ ঘোষের পৃষ্ঠপোষক ছিলেন বলে অভিযোগ সামনে আসে, সেই সুশান্ত রায়কেই কিন্তু এবার সাসপেন্ড করলো আইএমএ রাজ্য শাখা। বেশ সন্দীপ, তোমাকে ধন্যবাদ। নিঃসন্দেহে যে একের পর এক সাসপেনশনের খবর আসছে, প্রশ্ন উঠছে যে যেভাবে প্রবল আন্দোলন এবং প্রবল প্রতিবাদ সংগঠিত হচ্ছে তার চাপে পড়েই কি ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে? কারণ অভিযোগ যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, অভিযোগ তাদের ক্ষেত্রে নতুন এমনটা নয়, দীর্ঘদিনের অভিযোগ। এত দেরিতে কেন ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, এই প্রশ্নটা সঙ্গত কারণে উঠবে। কিন্তু আমি শুরুতে বলছিলাম যে একটা তাড়াহুড়ো, তার সঙ্গে ধামাচাপা দেওয়ার কোথাও কি কোনো সোজাসুজি যোগসূত্র রয়েছে? এই প্রশ্নটা উঠছে এই কারণে, কারণ নিহত চিকিৎসকের মৃতদেহের ময়নাতদন্তের জন্য যে 3 সদস্যের পোস্টমর্টমের জন্য যে টিম তৈরি করা হয়, সেই টিমের অন্যতম সদস্য, তার একটা নোট সামনে এসেছে। ফরেন্সিক বিশেষজ্ঞ রীনা দাসের এই নোটকে কেন্দ্র করে চাঞ্চল্য এবং প্রশ্ন তৈরি হয়েছে। বিকেল 4টের পরে ময়নাতদন্ত যদি করতে হয় সেক্ষেত্রে স্পেশাল অর্ডার লাগবে। যদি সেই অর্ডার না পাওয়া যায় তিনি পোস্টমর্টেম করতে পারবেন না। স্পষ্ট নোটে রীনা দাস বলছেন এই স্পেশাল অর্ডার না হলে তিনি পোস্টমর্টেম করতে পারবেন না। স্বাস্থ্য দপ্তরের পুরনো মেমোর উল্লেখ পর্যন্ত তিনি করেছিলেন। চিঠি পাওয়ার পর আরজিকর হাসপাতালে ফরেন্সিক বিভাগের প্রধানকে চিঠি লেখেন টালা থানার ওসি। জরুরি পরিস্থিতিতে এবং কিছু বিশেষ ইস্যুতে বিকেল 4টের পর ময়নাতদন্ত করার অনুমতি দেওয়া হোক, এ কথা লিখেছিলেন টালা থানার ওসি। এইখানে প্রশ্ন উঠছে যে এত তাড়াহুড়ো কেন? কোন সত্য সামনে এলে সমস্যা বাড়তো যে কারণে তাড়াহুড়ো করা হচ্ছে? আমি এখানে প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে আসতে চাইবো। শুধু দর্শকদের একবার সলিলদা স্মরণ করিয়ে দিতে চাইবো, গতকাল যখন সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং হচ্ছিল, শুনানি পর্ব চলছিল, সেইখানে পর্যন্ত এই বিষয়টা উঠে আসে। গতকাল ফিরোজ এডুলজি বলছেন যে সন্ধ্যের পর যদি পোস্টমর্টেম করতে হয় সেখানে হাসপাতালের তরফে একটা নোট যায়, সেই নোটকে সার্টিফাই করেন সিপি অথবা যিনি ডেপুটি কমিশনার আছেন তিনি, সেখান থেকে তা চলে যাবে সুপারের কাছে, মানে মেডিকেল সুপারিনটেন্ডেন্টের কাছে, তারপরে তিনি সেটা পাঠাবেন ফরেন্সিক ডাক্তারের কাছে, তারপরে সেটা কার্যকরী হবে। এইখানে যেটা দেখতে পাচ্ছি এই হচ্ছে 9 তারিখের নোটিশ যেটা আরজিকরের এমএসভিপি ইস্যু করেছিলেন, এবং তাতে নিচে নোট করছেন রীনা দাস, যিনি বলছেন যে পুলিশের পারমিশন লাগবে। এইটা হচ্ছে টালা থানার ওসি যিনি এইখানে পারমিশনটা দিচ্ছেন। এখানে লিখছেন উইথ ডিউ রেসপেক্ট beg to state that due to some urgent matter and special issues PM and inquest examination may kindly be concluded after 4 PM of the deceased। আমি বলছি গোটা পদ্ধতিটা আইন মেনে হয়েছে নাকি এর মধ্যে সত্যি কোনো তাড়াহুড়ো বা ধামাচাপা দেওয়ার কারণ রয়েছে বলে আপনার কর্মজীবন অভিজ্ঞতা মনে হচ্ছে? দেখো, আমি তোমায় বলছি যে কেন পোস্টমর্টেম 4টের পরে হয় না বা বিটুইন আফটার সানসেট কেন হয় না, সেটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট আর্টিফিশিয়াল লাইটের সময় অনেক কিছু হ্যাম্পার করে, এবং এবিলিটি টু রিকগনাইজ দ্য কালার চেঞ্জেস অফ ইনজুরিস, কালার, এবং খালি তাই না, পোস্টমর্টেম হাইপোস্টেটিস, দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য ফ্যাক্টর। বলুক না ডক্টর তথাগত রায়,
পোস্টমর্টেম হাইপোস্ট্যাটিস দেখতে পাওয়া যাবে না, যার জন্য এটা তোমার একটা আর্টিফিশিয়াল লাইফ থাকে। এক চরম অন্যায় এবং বেআইনি হচ্ছে যে ওসি টালা হ্যাজ গট নো লোকাল স্ট্যান্ডিং, কোনো অথরিটি নেই পারমিশন দেওয়ার। যদি পারমিশন দিতে হতো তাহলে মিনিমাম দ্য ডেপুটি কমিশনার অফ দ্য জোন ডিসি নর্থকে দিতে হতো, দ্যাট টু অন দ্য রিকোয়েস্ট অফ দ্য parents, on the request of the nearest relative of the deceased, হয় as a special case। সুতরাং এটা হাইলি ইললিগাল, আনএথিক্যাল, আর খালি ইললিগাল খালি নয়, এটা করা হয়েছে পারপাসফুলি। কেন করা হয়েছে পারপাসফুলি তুমি বলে কেন করা হয়েছে? in order to dispose of the dead body as quickly as possible for the reason best known to the authorities। আরেকটা কথা দেখো, আমি তোমার আরেকটা কথা যেটা বলতে, আমি আশা করছি তোমার বোঝাতে পেরেছি কেন এটা হলো। 2 নম্বর যেটা হয়েছে, দেখো একটা ইলোপমেন্ট অফ এভিডেন্স কিন্তু সবসময় একটা অ্যাটেম্প্ট হয়েছে। 12 তারিখের ঘটনা দেখো, 14 তারিখের ঘটনা দেখো, অন দ্য ডে অফ ডিটেকশন অফ দ্য ডেড বডি সেমিনার হলের অবস্থাটা দেখো তুমি খালি। পোস্ট মানে প্লেস অফ অকারেন্স ওয়াজ আনগার্ডেড, আনসিল্ড, এবং তার কোন সায়েন্টিফিক নষ্ট একেবারে বহুবার এই বিষয়টা আলোচনার মধ্যে এসেছে। কিন্তু আমি বলছি জয়ন্তদা, মূল প্রশ্ন হচ্ছে তো 2-1টা নয়, সিরিজ অফ ইললিগালিটিস এবং সিরিজ অফ ইররেগুলারিটিস। হ্যাঁ, একদম তাই। সেই জন্য যখন ডক্টর তথাগত দাস বললেন যে ওই দুজন কর্তার পদে থাকার অধিকার নেই, তো আমি বলবো পদে থাকা নিয়ে যায় আসে না, ওদের তো অ্যারেস্ট করতে হবে এক্ষুনি। এছাড়া ডক্টর সুশান্ত রায়কে নাকি সাসপেন্ড করা হয়েছে, আইএমএ সাসপেন্ড করেছে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে। আমি বলবো যদি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগটা মেনে নেওয়া হয় তাহলে তো তাদের এক্ষুনি অ্যারেস্ট করা দরকার, ডিসিপ্লিনারি প্রসিডিং চালু করা দরকার, কারণ তারা সরকারি পদে ছিলেন। আর যে আলোচনা আজকে উঠছে, এই আলোচনা তো আমরা 10 তারিখ থেকে বলে যাচ্ছি যে এত দ্রুততার সঙ্গে ডেড বডি ডিসপোজ করা, এত দ্রুততার সঙ্গে পোস্টমর্টেমে পাঠানো, যেটা তোমরা বলছো প্লেস অফ অকারেন্স, আমি বলছি অ্যালেজড প্লেস অফ অকারেন্স, কারণ ওটা প্লেস অফ অকারেন্স নাও হতে পারে। আজকাল তো এটাও শোনা যাচ্ছে যে অন্য কোথাও মেরে নাকি ওই জায়গায় শুইয়ে দেওয়া হয়েছে এবং তার দেহের যে চাদর দিয়ে ঢাকা ছিল সেই চাদরও বদলানো হয়েছে। অর্থাৎ যেরকম ডিসি সেন্টারের একটা ছবিতে আমরা দেখলাম পুলিশের কর্তা ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন লোক সেখানে গিয়ে হাজির, তার মানে এফআইআর করার আগে খবর পেয়েই তারা সেখানে পৌঁছে গেছিলেন কি উদ্দেশ্যে? বিশেষ করে যে জায়গাটা কর্ডন করে রাখার কথা সেটা না করে সেখানে এই যে ফুটফল, এর জন্য কারা দায়ী? এই যে ফিঙ্গারপ্রিন্টগুলো নষ্ট হয়ে গেল, এর জন্য কারা দায়ী? এর জন্য যারা দায়ী তাদের তো অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট না করে তাদের কাছ থেকে তুমি কথা আদায় করতে পারবে না। মনে রেখো, যদি সত্যি সত্যি প্লেস অফ অকারেন্সটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই অ্যারেস্ট এবং অভিযুক্তের বয়ানকে থেকে যেতে হবে অন্য সাক্ষীদের বয়ান। দেখো, এটা আমি বিশ্বাস করি না যে এই মার্ডারটা একেবারে রহস্য উন্মোচন হবে না, হতে পারে না, তা নয়। এখানে রহস্য উন্মোচন সহজ, কিন্তু যে পদ্ধতিতে এগোনো হচ্ছে সেই পদ্ধতিতে আমাদের আপত্তি আছে। যে দ্রুততার সঙ্গে প্রথম 5 দিন যদি সিবিআই কে দেওয়াই হলো, তাহলে আগে কেন দেওয়া হলো না? আমি একটা তথ্য প্রমাণ লোপাট করা, ঠিক আমি বলি তথ্য প্রমাণ লোপাটের প্রশ্ন আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় তুলছেন এবং কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল সেইটা বলছেন। এবার এখানে আরেকটা পদক্ষেপ আপনাদের সামনে রাখি। এখন তো ধরুন পুরোটা সিবিআই তদন্ত করছে। যে সিবিআই দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল 8 দিন নিজেদের হেফাজতে পাওয়ার পর আজকে আলিপুর কোর্টে পেশ করেছে, অথচ তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এই 4 জনকে আর হেফাজতেই চাইলো না সিবিআই। 23 তারিখ পর্যন্ত স্বাভাবিকভাবে জেল হেফাজত হয়ে গিয়েছে। এবার যখন সন্দীপ ঘোষকে বের করা হচ্ছে, দেখুন ছবিটা। নতুন আইনে
আমি এখানে অঙ্কন দত্তর কাছে আসতে চাইবো। আমি একটা বিষয় উল্লেখ করতে চাইবো, সেটা হচ্ছে যখন সন্দীপ ঘোষকে প্রথম দিন এবং তার সঙ্গে আরও 3 জনকে যেদিন কোর্টে পেশ করা হলো, সেদিন সিবিআইয়ের তরফ থেকে কি যুক্তি দেওয়া হয়েছিল। এক হচ্ছে গ্রেট নেক্সাস রয়েছে সন্দীপ ঘোষের সঙ্গে বাকিদের, সেটা রিভিল হওয়া দরকার, এবং গ্রেটার কনস্পিরেসি রয়েছে, অর্থাৎ বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে যার পার্ট হচ্ছে সন্দীপ সহ বাকিরা, যার জন্য 8 দিনের সিবিআই হেফাজতে সন্দীপ ঘোষ সহ 4 জনকে সিবিআই পেয়েছিল। কিন্তু অঙ্কন এইখানে প্রশ্ন, তার মানে আর সিবিআই মনে করছে যে কাস্টোডিয়াল ইন্টারোগেশনের প্রয়োজন নেই, বিস্তর দুর্নীতির অভিযোগ। আরও ভালো বলতে পারবেন ডক্টর দাসেরা যে কী রকম দুর্নীতির অভিযোগ, যে অভিযোগটা একেবারে স্বয়ং তৎকালীন ডেপুটি সুপার করেছিলেন। 8 দিনের মধ্যে সবটা জানা হয়ে গেছে, আর প্রয়োজন নেই, সেই কারণে চাওয়া হলো না। দেখুন, নতুন যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা রয়েছে তার 187 নম্বর ধারাটা যদি আপনি দেখেন, যে কোনো একটা 90 দিনের যদি তদন্তের সীমা থাকে বা 60 দিনের তদন্তের সীমা থাকে, তাহলে তদন্তকারী সংস্থা তাদের নিজেদের মানে সিবিআই কাস্টাডি, যদি এখানে যেহেতু তদন্তকারী সংস্থা সিবিআই কাস্টাডিতে 15 দিন নিতে পারেন। এবার সেই 15 দিন ভাগে ভাগে নিতে পারেন, একবারে নিতে পারেন, সবার শেষে নিতে পারেন। এইবার তদন্তকারী সংস্থা মনে করেছেন, আপনাদের আবির দত্ত প্রতিনিধি বলছিলেন, আমি শুনছিলাম যে এখন একটা ইমেল থেকে শুরু করে বিভিন্ন সূত্র নেওয়ার সিবিআই চেষ্টা করছে। তাহলে এবার সেই সূত্রগুলো বার করার পর সিবিআই বলেছে যে আমরা তারপর আরেকবার কাস্টাডিতে নিতে পারি। তো এবার সেইভাবে সিবিআই তদন্তের ধমক খেতে হয়েছে, মানে কোর্ট কি করবে না করবে সেটা আগে থেকে আমাকে বলা যাচ্ছে না কোর্ট কি করবে না, তদন্তকারী যখন এই প্রশ্নটা করছে যে পরে আমরা হেফাজতে নিতে পারি প্রয়োজনে, একদম, কারণ আইন মেনে তদন্তকারী সংস্থা বলেছে, যদি আমি তদন্তের স্বার্থে মনে করি যে নতুন যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আছে সেখানে কিন্তু বলা আছে যে তদন্তকারী সংস্থা তদন্তের প্রয়োজনে পার্টে কিন্তু যে অভিযুক্তকে নিজের হেফাজতে নিতে পারে। তাহলে আমি এখানে ইন্দ্রজিতের কাছে এখানে আসতে চাই। আমি বলছি এই প্রশ্নটা তো সেদিনই সামনে এসেছিল যে আদৌ কতটা সিরিয়াস সিবিআই এই গোটা বিষয়টা নিয়ে। তার কারণ শিয়ালদা আদালতে সময়ের মধ্যে সিবিআই এর পিপি এবং যিনি আইও রয়েছেন তিনি পৌঁছচ্ছে না আজকে। ওকে ফাইন, ইন্দ্রজিৎকে বলতে দাও। সেটা হচ্ছে আজকে সিবিআই এই 4 জনকে হেফাজতে নেওয়ার কোনো প্রয়োজন বোধ করছে না, ফলে সেই দিনের শেষে সিবিআই এর সিরিয়াসনেস নিয়ে কিন্তু বিভিন্ন অংশ থেকে প্রশ্ন সামনে আসছে। ইন্দ্রজিৎ, সেটা হচ্ছে দেখুন, সিবিআই এর কথা বললে বিজেপির প্রতিনিধিদের লেগে যাচ্ছে, কেন জানি না, লাগা উচিত না। কিন্তু সিবিআই এর পারফরমেন্স রেট নিয়ে আমাদের কোনোটা ভরসা আছে এরকমটা না। এর আগে অনেক মামলায় দেখেছি এইগুলো ঘটেছে। এবং আজকে যেটা যখন পশ্চিমবঙ্গের মানুষের কাছে এখন জাস্টিসটা যেখানে একটা অন্যতম লড়াই ব্যাপকভাবে মানে গণ আন্দোলন পশ্চিমবঙ্গে চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে মূল কালপিটকে ধরে তাকে সিবিআই আবার হেফাজতে নিচ্ছে না, এটা খারাপ দৃষ্টিভঙ্গি যাচ্ছে। এটা আইন বিরুদ্ধ কথা বলছেন আপনি, এটা আইন বিরুদ্ধ। আমাকে বলতে দিন না। না আইন বিরুদ্ধ বলছেন, ঠিক আছে, বলুন আপনি। আমি তো বলেছি পারসেপশনে গন্ডগোল হচ্ছে। কেন পারসেপশনে গন্ডগোল হচ্ছে? ঠিক আছে, তদন্ত কি করবে সেটা আলিমুদ্দিন সেট করবে নাকি? এটা তো অদ্ভুত কথা। আমি যেটা বলতে চেয়েছি যে সিবিআই এর এই পারফরমেন্সে রাজ্যের মানুষের পারসেপশন গন্ডগোল হচ্ছে। আরে ভাই তুমি তোমার কথা বলছো, আমার কথা বলতে দাও। ইন্দ্রজিৎ হ্যাঁ। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন যে কালকে সুপ্রিম কোর্টে মামলার শুনানির পরই রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে প্রেস কনফারেন্স করলেন, রাজ্য সরকারের একটা অসম্ভব অমানবিক দৃষ্টিভঙ্গি ফুটে এসছে। রাজ্যের মানুষ জাস্টিস চাইছে, সেই সময় উনি বলেছেন উৎসবে ফিরুন। এটাকে আমরা তীব্র নিন্দা করছি। এবং তার সাথে রাজ্য সরকার থ্রেট করছে বিভিন্ন ডাক্তারদেরকে, তাদেরকে বিভিন্নভাবে বদলি করে দেবো, এই করে দেবো। এই মুহূর্তে একটা খবর, গুরুত্বপূর্ণ খবর, জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে নবান্ন থেকে ইমেল এসেছে বলে জানা যাচ্ছে। আরেকবার আপনাদের বলবো, জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে নবান্ন থেকে ইমেল এসে পৌঁছেছে, বৈঠকের বার্তা দিয়ে জুনিয়র ডাক্তারদের ইমেল। অর্থাৎ যেটা এতক্ষণ পর্যন্ত জানা যাচ্ছিল যে কোনো কমিউনিকেশন না স্বাস্থ্য ভবন থেকে না অন্য কোনো সরকারের তরফে করা হচ্ছে না, এইবার জানা যাচ্ছে এই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে নবান্ন থেকে ইমেল এসেছে। টানা আন্দোলনের মধ্যেই সরকারের তরফে বৈঠকের বার্তা দেওয়া হচ্ছে। অর্থাৎ এইবার একটা বৈঠকের সম্ভাবনা, অন্তত দরজাটা খুলছে বলে মনে হচ্ছে। সরাসরি ঝিলম করঞ্জে আরো বিস্তারিত বলতে পারবেন। ঝিলম, কি রয়েছে ইমেলে? যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে নবান্ন থেকে জুনিয়র ডক্টরস ফ্রন্টকে ইমেল করা হয়েছে, নবান্নে তাদের বৈঠকে আসার জন্য ইমেল করা হয়েছে। নবান্ন থেকে ইমেল করা হয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্টের ইমেল আইডিতে। নবান্নে আজকে তাদেরকে বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে
এবং তাদেরকে বলা হয়েছে যে তারা যদি আজকে আসতে পারে, বৈঠক করে রাজ্য সরকার তাদের যে বক্তব্য সেইগুলো শুনতে চায়। আলোচনার জন্য নবান্ন থেকে ইমেল করা হয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্টকে। জুনিয়র ডক্টরস ফ্রন্টের ইমেলে সেটা পাঠানো হয়েছে আজ সন্ধেবেলায়, এখন থেকে আধ ঘন্টা আগে, যেমনটা জানা যাচ্ছে স্বাস্থ্য ভবন সূত্রে। এখন দেখার জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে তারা কি সাড়া দেন এই ইমেলে। যদিও জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে বারবার বলা হচ্ছিল যে তারা স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ চান এবং তারা বৈঠক করবেন না। আমি অর্ণব সাহার কাছে আসবো। অর্ণবদা, প্রশ্নটা এইখানেই যে একের পর এক সাসপেনশনের খবর আমরা পাচ্ছি, তারপরে কিছুক্ষণ আগেও দর্শকদের যেটা জানালাম যে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের এবার নবান্নে ডেকে পাঠানো হয়েছে। আমি বলছি, চাপে পড়ে কি সরকার এই পদক্ষেপগুলো পরপর নিচ্ছে? শুভ্র, আপনার হয়তো মনে থাকতে পারে যে গতকাল যে যখন নবান্নে যখন উনি মিটিংটা করছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী যখন মিটিংটা করছিলেন, প্রশাসনিক বৈঠক, সেখান থেকে তিনি কিন্তু খুব পরিষ্কার করে বলেছিলেন যে নবান্নের দরজা খোলা আছে। আমি এখান থেকে আহ্বান জানাচ্ছি যে জুনিয়র ডাক্তাররা যারা এই আন্দোলন করছেন তাদের মধ্যে 5জন থেকে 10 জনের মধ্যে কোনো টিম যদি আমার সঙ্গে দেখা করতে চায় তাহলে অবশ্যই আমি রাজি আছি। এই কথাটা তিনি কালকেই বলেছিলেন। সুতরাং এই যে দিকে গেছে আজকে, এটাকে খুব একটা আকস্মিক বা খুব একটা অস্বাভাবিক কিছু একটা ঘটে গেছে এটা আমার মনে হয় না। আমি শুধু একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন এবং তাদের যে দাবি এবং প্রতিবাদ, সেই দাবি এবং প্রতিবাদ তো অবশ্যই আমরা প্রত্যেকে তাকে সমর্থন করছি, কিন্তু আজকে মগজাস্ত্র দেখতে পাচ্ছি, চোখ দেখতে পাচ্ছি, হৃদয় দেখতে পাচ্ছি না। 25 জন মারা গিয়েছেন এখনো পর্যন্ত। সবাইকে থামালাম, সময় একেবারে শেষ। আমি সবাইকে থামালাম। আমি ডক্টর দাস, একটাই প্রশ্ন, আপনারা যাবেন প্লিজ? আমি সবাইকে থামালাম। ডক্টর দাস, যাবেন নবান্নে? শুনিনি, এটা আমরা শুনিনি। যাবেন নবান্নে? দেখুন, সেটা ডিসিশন সারা বাংলার মেডিকেল কলেজের রিপ্রেজেন্টেটিভরা ঠিক করবেন আলোচনা করে। সেই আলোচনা চলবে, আমরা জানিয়ে দেবো আমাদের ডিসিশন। কিন্তু আমি একটা কথা বারবার করে এখানে বলছি, কথাটা যে বারবার উঠছে না যে এতজন মারা গিয়েছে, এই সমস্যা হয়েছে। আমি একটা ছোট্ট কথা বলি, একটি খবরের কাগজে লিস্ট বেরিয়েছে, একটা সূত্র মারফত যে এতজন মারা গিয়েছেন, সেখানে দুটো ডেথের কথা আছে। আমি কারোর নাম বলতে পারি না, কারণ সেটা মেডিকেল এথিক্সের বাইরে। একজনের মৃত্যু হয়েছে 6 আগস্ট, একজনের মৃত্যু হয়েছে 9 আগস্ট। সিজ ওয়ার্ক শুরু হয়েছিল 10 তারিখ থেকে। একেবারে তা নিয়ে তো প্রশ্ন রয়েছে, কিন্তু আমাদের এখানে নজর থাকবে যে এইবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা কি করবেন যখন আলোচনার জন্য নবান্নের তরফ থেকে বার্তা ইমেল আকারে গিয়েছে। আমাদের টানা নজর থাকবে। আপাতত এই পর্যন্ত।